আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, যা আপনারা দেখে অনেক উপকৃত হয়ে থাকেন। আমার সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তেও ব্যতিক্রম হবে না। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে পাঠিয়ে দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার আশেপাশে যারা আছে তারাও উপকৃত হবে। হাউ টু পসিবল, যে আমার আশেপাশের লোক কিভাবে উপকার হবে, ইট ইজ পসিবল। আপনি তাদেরকে জানাতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন। এরকম একটা গুরুত্বপূর্ণ রোগের আপডেট নিয়ে আলোচনা করছি। রোগটার নাম ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট কার্সিনোমা, এটা কিন্তু ইদানিংকালে মা বোনদের কিন্তু গণহারে বেশি করে এটা কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে এখানে গেলে দেখা যাচ্ছে যে এটা অপারেশন, ডাইরেক্ট ব্রেস্ট ডিকেটমি এরকমের কিন্তু করা হচ্ছে। এরকমের দেখা গেছে কারো কারো একটা ব্রেস্টও নাই, দুটোটা কেটে একেবারে স্বাভাবিকভাবে সে আছে। এটা কেন, এটা কি কারণে, এরই আপডেট কিছু নিউজ আমি দেব। প্রথমত, ব্রেস্ট ক্যান্সার কেন হয়? নাম্বার ওয়ান, এটা একটা জেনেরিক, এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক। যদি মায়ের থাকে, খালার থাকে, নানির থাকে, তাহলে একটা চান্স থাকে আপনার একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স থেকে যায়। তারপর আর একটা কারণ, ব্রেস্টের টিউমার হওয়া এবং এটাকে কোনো রকমের গুরুত্ব না দেওয়া, যার পরিপ্রেক্ষিতে একসময় ওটা আস্তে আস্তে করে কার্সিনোমায় রূপ নিয়ে থাকে, ক্যান্সারের রূপ নিয়ে থাকে। অতি অল্প বয়সে মাসিক শুরু হওয়া। আমাদের দেশে দেখা গেছে সাধারণত 12-13 বছরে মাসিক ক্রিয়াটা শুরু হবে, কিন্তু কারো যদি 9-10 বছরের ভিতরে যদি এই মাসিক ক্রিয়াটা যদি শুরু হয়ে যায়, এই সাইকেলটা যদি একটু আগে ভাগে শুরু হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান বলতেছে তাদের কিন্তু একটা অ্যাডভান্স কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ব্রেস্টের ছোট ছোট লাম্পস বা গোটা হওয়া, এটাকে অবহেলা করা, এটা ব্রেস্ট ক্যান্সারের অন্যতম একটা লক্ষণ। অহেতুক শরীরে প্রয়োজন ছাড়া ম্যামোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, তারপর আসে আরও কতগুলো পরীক্ষা আসে, এক্স রে মানে রঞ্জন রশ্মি শরীরে প্রয়োগ করা, এখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। অর্থাৎ তাহলে কি এক্স রে করবো না, তাহলে কি সিটি স্ক্যান করবো না? অবশ্যই এটা ডাক্তারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে না, আপনি নিজে নিজে করতে যাবেন না, সমস্যা হতে পারে। লাইফস্টাইল চেঞ্জ, একটা সময় ছিল খালা ফুপু এদেরকে দেখা যেত 5-7 বাচ্চা হয়েছে, কিন্তু বাজারে যে তৎকালীন সময় আসলেও কোনো দুধ পাওয়া যেত না। আসলেও বাজারে যে কোনো ফার্মেসিতে বা দোকানে যে কোনো দুধ পাওয়া যেত, এটা মানুষ জানতো না। অনেক সময়
ডেলিভারি করতে গিয়ে বাচ্চার মা মারা যেত, সেক্ষেত্রে বাচ্চার চাচি, ফুপু, খালা, আত্মীয় স্বজনের ভিতরে অন্যান্য কেউ ওই বাচ্চাটাকে তার স্তন্য দান করাইয়া ওই বাচ্চাটাকে লালন পালন করত। আবার বেশি ক্ষেত্রে দেখা যেত যে অনেক সময় গায়ের দুধ, গরুর দুধ খাইয়ে বাচ্চাটাকে লালন পালন করা হতো। এটা অ্যাক্সিডেন্টলি একটা মানুষ মারা গেছে, তার সন্তানরা দুনিয়ায় আছে, সে কী করবে এক্ষেত্রে? কিন্তু ইদানিং গণহারে ল্যাকটোজেন, পিরিল্যাকটোজেন, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ফাস্কা, বায়োমিল, বায়োমিল 1, বায়োমিল 2, আসলে আমার এরকমের নাম বলা ঠিক হয় না, এগুলো খাওয়াচ্ছে। আর বাচ্চাদেরকে আর টোটালি স্তন্যদান করে না। কাতার থেকে টাকা আসে, দুবাই থেকে টাকা আসে, সৌদি আরব থেকে টাকা আসে, এই টাকা দিয়ে বাচ্চাদেরকে এরকমের আর্টিফিশিয়াল খাবার খাওয়াচ্ছে, কিন্তু নিজের বুকের দুগ্ধ এটা শিশুকে দান করছে না। এখান থেকেও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আমার কথা না, ক্যান্সার সোসাইটি কিন্তু এটাই কিন্তু বলে দিচ্ছে, আর এই আপডেট নিউজটাই কিন্তু আপনাদেরকে কিন্তু দিলাম। ডক্টররা কাউকে ক্যান্সার শনাক্ত করার পর CA 19.9, CA 125, এরকম আরও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, MRI, ম্যামোগ্রাফি। এখানে ক্যান্সার শনাক্ত হওয়ার পরও রোগী অবহেলা করতেছে। তখন এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ধরে রাখতে পারেন যে কালের বিবর্তনে একসময় মৃত্যু অবধারিত। কারণ যথাসময় চিকিৎসা না করালে তো এই সেলটা সমস্ত শরীরে ছড়িয়ে যাবে, ব্লাডে ছড়িয়ে যাবে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাবে। তখন একটা সময় গিয়ে এর চিকিৎসা করে কোনো কাজ হবে না। ক্যান্সারের চিকিৎসা কি? ক্যান্সারের 3 রকমের চিকিৎসা। নাম্বার 1, প্রাথমিক পর্যায়ে দেখা গেলে এই টিউমারটাকে সার্জারির মাধ্যমে এটা সম্ভব হতো। এই ব্রেস্ট টিউমারটা ব্রেস্ট থেকে একজন ব্রেস্ট সার্জন বা যে কোনো একজন ভালো মানের একজন দক্ষ সার্জন, উনি এটা সার্জারি করে ওই টিউমারটাকে ডিলিট করে দিত। এই অর্থাৎ যেটাকে আমরা মাস্টেকটমি বলি, এই মাস্টেকটমি করার পর সে পুরোপুরি ভালো থাকতো। আচ্ছা, তারপরে দ্বিতীয় চিকিৎসা কেমোথেরাপি। এই কেমোথেরাপি এর অনেক দাম, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন রকমের কেমিক্যাল, এগুলোর দামও এক এক দেশের এক এক রকমের। এগুলো ইনজেক্টেবল আকারে IV ফর্মে এটা দেওয়া হয়। এটা দিলে একটা ভালো একটা পজিশনে যায়। রেডিওথেরাপি, এটা একটা বিশেষ একটা সিস্টেমে হিট দেওয়া, এর মাধ্যমে রোগটাকে ভালো করা সম্ভব। কিন্তু যখন এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা না। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যখন এই সমস্যাটা আপনার দেখা দেবে, তখন কিন্তু ত্রিমুখী আক্রমণ করতে হবে। আপনাকে সার্জনের কাছেও যেতে হবে, আপনাকে কেমোথেরাপিও নিতে হবে, আপনার রেডিয়েশনও নিতে হবে। এটা ছাড়া কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব না। অনেক ডক্টররা দেখা যাবে যে ওই রুগীকে দাম দাবিয়ে রাখছে, কমিয়ে রাখছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। বিশেষ করে অনকোপ্লাস্টিক কিছু সার্জনরা আছে, তারা কিন্তু এরকমের করছে, রুগীর থেকে টাকা নিচ্ছে। আপনি এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হয়ে যান, কথার কথা, আপনি স্কোয়ার হসপিটালে ভর্তি হয়ে যান, আপনি মেডিনোভায় ভর্তি হয়ে যান, আপনি পপুলারে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হয়ে কিছু কিছু টাকা নেবে আর কিছু কিছু করবে, কিন্তু এতে আসল
কিছু আসবে না। আমি আপনাদেরকে বলবো, যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তারা অনতি বিলম্বে আপনি ভালো মানের ডক্টরের সহযোগিতায় আপনি আহ, ঢাকা পিজি হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, হ্যাঁ, বা বা, ঢাকাতে থাকলে সরোয়ারদিতে, এই সমস্ত জায়গাতে আপনি সরাসরি ভর্তি হয়ে যান এবং ওখানে ডাক্তারদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে অতি দ্রুত আপনি ডাকে সার্জারি করাই ফেলান। কোনো রকমের অবহেলা করবেন না, কারণ জীবনটা আপনার, এটা রক্ষা করার দায়িত্বটা আপনার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করার অধিকার দেয় না। থ্যাংক ইউ অল।